আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা প্রিন্সিপাল অফ ফাইন্যান্সের চ্যাপ্টার 5 লং টার্ম ফাইন্যান্সিং এর তৃতীয় ক্লাসে হাজির হয়েছি। তো আজকের ক্লাসে আমরা স্টক ভ্যালুয়েশনের যে ম্যাথগুলো রয়েছে সেই ম্যাথগুলো প্র্যাকটিস করব এবং বোঝার চেষ্টা করব। আশা রাখি তোমরা ধৈর্য সহকারে আমার ক্লাসটা এ টু জেড দেখবে এবং স্টক ভ্যালুয়েশনের যত প্রকার সমস্যা রয়েছে সবগুলোর সমাধান করে নেবে। তো প্রথমে যে ম্যাথটা নিয়ে আলোচনা করব, এটি 2010 সালে সকল ডিপার্টমেন্টে এসেছিল। আমরা জানি 2014 পর্যন্ত সকল ডিপার্টমেন্টের কোশ্চেন একই হইতো এবং একই দিনে পরীক্ষা হইতো, বাট তারপর থেকে ডিপার্টমেন্ট ওয়াইজ আলাদা আলাদা কোশ্চেন হয় এবং আলাদা আলাদা ডেটে পরীক্ষা হয়। ঠিক আছে, তো এই কি কোশ্চেনটা আসছে একটু দেখি। কোশ্চেনটা যদিও ছোট্ট একটা অঙ্ক, বাট বোঝার আছে। দেখো কি বলা আছে, এবিসি কোম্পানি পেজ এ ডিভিডেন্ড অফ টাকা 10 পার শেয়ার। অর্থাৎ এবিসি কোম্পানির নাম এবিসি একটা ডিভিডেন্ড পে করে 10 টাকা পার শেয়ারে। হ্যাঁ, কোম্পানিজ গ্রোথ রেট ইজ 0%, তাহলে এটা 0% গ্রোথ রেটের ডিভিডেন্ড। হ্যাঁ, এই গ্রোথ রেটটা কিন্তু পার্সেন্টেজ ওয়াইজ থাকতে পারে, বাট যখন 0% থাকবে তখন একটা সূত্র ইউজ হবে, আর যখন 0% ব্যতীত কোনো পার্সেন্ট উল্লেখ করা থাকবে তখন আরেকটি সূত্র ইউজ হবে। ওকে, ইফ দ্য কস্ট অফ ইকুইটি ইজ 12%, তাহলে এই যে ডিভিডেন্টের যে কস্ট রয়েছে, যা ব্যয় রয়েছে, সেই ব্যয়টা হলো 12%। অর্থাৎ এটা একটা তুমি মূলধন সংগ্রহ করলে মূলধন সংগ্রহের জন্য যে মূলধনের সুদ দেওয়া লাগে সেটি হলো 12%। হোয়াট উইল বি দ্য প্রেজেন্ট ভ্যালু অফ শেয়ার, তাহলে এই শেয়ারের বর্তমান মূল্য কত। তাইলে প্রেজেন্ট ভ্যালু অফ শেয়ার বের করার সিম্বলিক মেথড হলো, সিম্বলিক সাইন হলো P0। এখন P0 0% গ্রোথ রেটের সূত্র হবে D0 ডিভাইডেড KE। KE হলো কস্ট অফ ইকুইটি। ঠিক আছে, KE হলো কি কস্ট অফ ইকুইটি, আর D0 হলো কারেন্ট ডিভিডেন্ড কত, 10 টাকা পার শেয়ারে, মানে প্রতি শেয়ারে 10 টাকার ডিভিডেন্ড পে করছে। ওকে, আর কস্ট অফ ইকুইটি দেওয়া আছে কত, 12%। তো আমরা 12% তো সরাসরি লিখবো না, এটাকে আমরা পার্সেন্টেজ উঠাই দিয়ে 0.12 লিখবো। 0.12 কেমনে পাইলাম, কারণ আমরা জানি পার্সেন্টেজ উঠাইতে গেলে, কোনো সংখ্যার পার্সেন্টেজ উঠাইতে গেলে সেই সংখ্যাকে 100 দিয়ে ভাগ করতে হয়। তাহলে এই 12কে 100 দিয়ে ভাগ করলে কত হবে, 0.12 হবে। এখন D0, যেহেতু গ্রোথ রেট 0, এই জন্য D0টাই আসবে, আর যদি গ্রোথ রেট থাকতো তাহলে এখানে D1 আসতো সূত্রে। ঠিক আছে, যদি 0 না থেকে কোনো পার্সেন্টেজ দেওয়া থাকতো তাহলে D1 আসতো। এখানে D0 আছে, গ্রোথ রেট 0 আছে দেখে D0 আসতেছে। হ্যাঁ, তাইলে 10 টাকাকে 0.12 দ্বারা ভাগ করলে 83.33 টাকা হয়। তাহলে এই শেয়ারটার বর্তমান মূল্য 83.33 টাকা। তো আশা রাখি এই অঙ্কটা বুঝতে পারছো। তারপরেও কারো কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, অথবা আমাকে পার্সোনাল হোয়াটসঅ্যাপে নক করবে, অথবা পার্সোনাল ফেসবুকে নক করে তুমি তোমার প্রশ্নের অ্যান্সারটা কোথায় বুঝতে পারো না সেটা খুব সহজে জেনে নিতে পারবে। আচ্ছা, এরপরে আমরা আরেকটি ম্যাথ দেখবো। এটা 2012 সালে এসেছিল সকল ডিপার্টমেন্টে। এই ম্যাথটাও একটু ওই একই ধাঁচের, বাট আগেরটা ছিল 0% গ্রোথ রেট, আর এটা আছে কত, এটা একটা পার্সেন্টেজ দেওয়া আছে। দেখো কি দেওয়া আছে, এটি 2012 সালে এসেছিল। কি বলা আছে দেখি একটু। মিস্টার জয় কারেন্টলি পেজ অ্যান অ্যানুয়াল ডিভিডেন্ড অফ টাকা 20, তাইলে ডিভিডেন্ড পে করছে কত, 20 টাকা, হুইচ ইজ এক্সপেক্টেড টু গ্রো অ্যাট 5% ইনডিফিনিটলি। অর্থাৎ এটার গ্রোথ রেট রইল 5%। কত, আগেরটা কিন্তু 0% গ্রোথ রেট ছিল, বাট এখানে গ্রোথ রেট কত, 5%। কস্ট অফ দি কমন স্টক ইজ 15%। আগেরটা যেরকম 12% ছিল, এটাতে 15% আছে। ক্যালকুলেট দ্য ভ্যালু অফ কমন স্টক আর শেয়ার একই জিনিস। তাহলে প্রেজেন্ট ভ্যালু অফ শেয়ার আমরা জানি, এটা সিম্বলিক সাইন কি, P0। P0কে
P0 সমান, যেহেতু এখানে গ্রোথ রেট দেওয়া আছে, 0 দেওয়া নাই, এখানে একটা রেট দেওয়া আছে 5%, তাহলে সূত্রটা হবে যে এখানে সূত্রটা হবে D1 ডিভাইডেড KE মাইনাস জি, D1 ডিভাইডেড KE মাইনাস জি। এখন দেখো এই যে কারেন্ট যে ডিভিডেন্ড রয়েছে এটাকে D0 বলা হয়। কি বলা হয়? D0। কেমনে বুঝবো এটা কারেন্ট ডিভিডেন্ড? এখানে বলা আছে কারেন্টলি পেজ। এখন এই ডিভিডেন্ডটা যদি পে করা হতো এরকম, এরপরে যদি বলা থাকতো নেক্সট ইয়ার, তাহলে এটি কিন্তু D1 ধরা লাগতো। অর্থাৎ প্রথম বছর বা রানিং বছরে যে ডিভিডেন্ড পে করা হয় সেটি হলো D0, এরপরের বছর যেটা ডিভিডেন্ড পে করা হয় সেটি হলো D1, তারপরের বছর যেটা করা হয় সেটা D2, তারপরের বছর যেটা করা হয় সেটা D3। অর্থাৎ এই ডিভিডেন্ডের কাছে আগে বা পরে যদি কারেন্টলি না বলে যদি নেক্সট ইয়ার বলা থাকে তাহলে কি এটা D1 ধরতে হবে। আর যদি কারেন্টলি বলা থাকে বা কোনো কিছুই বলা নাই তাহলে এটা D0। হ্যাঁ, এটা কিন্তু একটু মনে রাখবে। তাহলে এখানে কারেন্ট ডিভিডেন্ড কত? 20 টাকা। আর গ্রোথ রেট কত? 5%। আর তাইলে D1 বের করতে হবে। এখন D1 বের করার সূত্র হলো D0 ইন্টু 1 প্লাস জি, জি হলো গ্রোথ রেট। তাহলে D0 কত? 20, আর 1 প্লাস জি, জি এর মান কত? গ্রোথ রেট কত? 5%। তাহলে 5%কে পার্সেন্টেজ উঠাই দিলে কত হবে? 5কে 100 দিয়ে ভাগ করলে 0.05 হবে। তাহলে এটা ক্যালকুলেশন করলে এটা রেজাল্ট আসে 21 টাকা। ওকে, তাহলে D1 এর মান 21। আর কস্ট অফ ক্যাপিটাল বা কস্ট অফ ইকুইটি কত? 15% দেওয়া আছে। কেই কত দেওয়া আছে? 15%। তাইলে এখন দেখো D1 এর মান, এই যে P0 এটা যেহেতু রেট দেওয়া আছে, যদি গ্রোথ রেট দেওয়া থাকতো তাহলে সূত্র হতো D0 ডিভাইডেড কেই। আর যখন গ্রোথ রেট দেওয়া থাকবে তখন D1 ডিভাইডেড কেই মাইনাস জি হবে। আর যদি 0% গ্রোথ রেট দেওয়া থাকে তাহলে D0 ডিভাইডেড কেই হবে। বাট এখানে কি দেওয়া আছে? গ্রোথ রেট দেওয়া আছে 5%, তাহলে সূত্রটা এটাই হবে D1 ডিভাইডেড কেই মাইনাস জি। এখন D1 এর মান কত পাইলাম? 21। আর কেই মান কি কত পাইলাম? কস্ট অফ ইকুইটির মান কত পাইলাম? 0.15। আর জির মান কত? 0.05। তাহলে 0.15 থেকে 0.05 মাইনাস করলে 0.10 হয়। এখন 21কে 0.10 দ্বারা ভাগ করলে 210 টাকা হয়। তাইলে এই কমন স্টকের প্রেজেন্ট ভ্যালু কত? 210 টাকা। আশা রাখি এই অঙ্কটাও তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা 0% গ্রোথ রেটও শিখে ফেললাম, এবং যদি গ্রোথ রেট দেওয়া থাকে সেটাও কিভাবে ভ্যালু অফ শেয়ার, প্রেজেন্ট ভ্যালু অফ শেয়ার বের করা যায়, এই দুটা কিন্তু আমরা শিখে গেলাম। ঠিক আছে, এরপরে আসো আরেকটি অঙ্ক দেখব। এটা 2013 সালে। এই অঙ্কটা আমি তোমাদের জন্য করাই দেব না, এটা তোমরা নিজেরা করবা, বাট আমি একটু বোঝাই দিই যে কেন করাই দেব না। দেখো পরে তোমরা বুঝতে পারবা যে এই অঙ্কটা তোমরা নিজেরাই পারবা। দেখো কি বলা আছে, লেতা কর্পোরেশন ইনকর্পোরেশন কারেন্টলি পেইজ অ্যান অ্যানুয়াল ডিভিডেন্ড, অ্যানুয়াল ইয়ার ইন্ড ডিভিডেন্ড অফ টাকা 2.50 পার শেয়ার। তাহলে কারেন্টলি পে করতেছে। ঠিক আছে, কারেন্টলি পে করতেছে কত? 2 টাকা 50 পয়সা। তাহলে এটা D0 মান। ইট প্ল্যান্স টু ইনক্রিজ দিস বাই 5% নেক্সট ইয়ার অ্যান্ড মেনটেন ইট ইজ অ্যাট দি নিউ লেভেল অফ ফরসিয়েবল ফিউচার। অর্থাৎ তাহলে এটা ইনক্রিজ করতেছে, মানে গ্রোথ রেট হচ্ছে, এটা বৃদ্ধি পাবে 5% পরের বছর থেকে। তাহলে D0 মান, এটা গ্রোথ রেট 5%। হ্যাঁ, আর D0 মান 2.50। If the required rate of return on this firm stock is 8%, what is the value of the later stock? তাইলে দেখো এখানে কে এর মান দেওয়া আছে 8%, আর জির মান দেওয়া আছে 5%, D0 এর মান দেওয়া আছে 2.5। এখন তোমাকে প্রেজেন্ট ভ্যালু অফ দি শেয়ার বের করতে বলছে। এই অঙ্কটা পারবে না। এই অঙ্ক 14 নম্বর অঙ্কের সাথে কোনো পার্থক্য নাই, জাস্ট অ্যামাউন্ট বা পার্সেন্টেজগুলো চেঞ্জ করা আছে। সূত্র একই, জাস্ট অ্যামাউন্ট এবং পার্সেন্টেজগুলো চেঞ্জ করে ক্যালকুলেশনটা ঠিক মতো করে দিবা, তাহলেই হয়ে যাবে। আশা রাখি তোমরা পারবে। ওকে, এরপরে 2017 সালে একটি ম্যাথ দেখবো। এই ম্যাথটা দেখি, এটি 2017 সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে এসেছিল। খুব ভালো একটা ম্যাথ। দেখি কি বলা আছে। এবিসি কোম্পানি কারেন্টলি হ্যাজ অ্যান ইপিএস অফ টাকা 40। ইপিএস বলা আছে। দেখো এখানে ডিভিডেন্ড কিন্তু বলা নাই, ইপিএস বলা আছে। ইপিএস হলো আর্নিং পার শেয়ার, আর ডিভিডেন্ড হলো
যতটুকু লভ্যাংশ ঘোষণা করা হয়, দেখো শেয়ার প্রতি যদি 10 টাকা লাভ হয়, কোম্পানি কিন্তু 10 টাকায় শেয়ার হোল্ডারদের মধ্যে বিতরণ করে না, বা 10 টাকা করলেও তাহলে সেটা 10 টাকা হিসেবে ঘোষণা যখন দিবে তখন সেটা ডিভিডেন্ড হয়ে যাবে, লভ্যাংশ হয়ে যাবে। হ্যাঁ, তো লভ্যাংশ একটা জিনিস আর ডিভিডেন্ড একটা জিনিস আর ইপিএস একটা জিনিস। হ্যাঁ, 40 টাকা শেয়ার প্রতি লাভ হয়েছে, ওকে, অ্যান্ড ডিভিডেন্ড পে আউট রেশিও ইজ 40%, অর্থাৎ 40 টাকা যে লাভ হয়েছে, ইপিএস রয়েছে, এই ইপিএস এর 40% কত, 40% ডিভিডেন্ড হিসেবে ডিক্লেয়ার দিয়ে দিয়েছে, অর্থাৎ এই 40 টাকার 40% যেটা হবে সেটি হলো ডিভিডেন্ড। হ্যাঁ, 40 টাকার 40% কত হবে বলো তো, 16 টাকা। এই 16 টাকাই হলো ডিভিডেন্ড। অ্যান্ড ইনভেস্টর রিকোয়ার এ 14% অন দিস কাইন্ড অফ ইনভেস্টমেন্ট। আচ্ছা, তাইলে এটার এই যে কস্ট অফ ইকুইটি 40%, কত কস্ট অফ ইকুইটি 40%, গ্রোথ রেট ইজ 8%, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এবিসি শেয়ারস, তাহলে এবিসি শেয়ারের ভ্যালু বের করতে বলছে, প্রেজেন্ট ভ্যালু বের করতে বলছে। এখানে যেহেতু এটা কারেন্টলি বলা আছে, এখন যেটা এটা করতে হবে, তাহলে এটা প্রেজেন্ট ভ্যালু ধরে নিতে হবে, কিছু কথা বুঝে নিতে হয় প্রিয়, ঠিক আছে। তো এই জিনিসগুলো একটু বুঝে নিতে হবে যে এটা আসলে প্রেজেন্ট ভ্যালু বলছে না ফিউচার ভ্যালু বলছে। যেহেতু এখানে কারেন্টলি ইপিএস বলা আছে, তার মানে কারেন্ট ইয়ারে বলা আছে, তার মানে এখানে কারেন্টই সব কিছু করতে হবে, ঠিক আছে, এটা একটু বুঝে নিতে হবে। তাহলে আমরা এখানে D0 মানটা পাইনি, বাট কি পেয়েছি, D0 মান কিভাবে বের করতে হবে সেটার একটা ক্লু পেয়েছি। ক্লুটা কেমনে, ডিভিডেন্ড পে আউট রেশিও দেওয়া আছে 40%। এখন এই 40% কার উপর দত্ত হয়, 40% দত্ত হয় ইপিএস এর উপর, ঠিক আছে, ইপিএস এর উপর। তাহলে ইপিএস কত, 40 টাকা, এই 40 টাকার 40% কত হবে, 16 টাকা, তাহলে D0 হবে 16, আর কস্ট অফ ইকুইটি 14%, ওকে, আর গ্রোথ রেট কত, 8%। এখন আমরা D1 এর মান বের করতে পারবো। D1 এর সূত্র আমরা জানি D0 × 1 + G, তাহলে D0 মান কত, 16, 1 + G, G এর মান কত, 8%, এই যে 8%, তাহলে 0.08, তাহলে এটাকে ক্যালকুলেশন করলে 17.28 হয়। আর কস্ট অফ ইকুইটি আছে কত, কত, 14%। তাহলে এখন আমরা ওই যে প্রেজেন্ট ভ্যালু অফ শেয়ারের যে সূত্রটা রয়েছে এই সূত্রটা ইউজ করব, একদম সহজভাবে আমাদের ক্যালকুলেশন করলে রেজাল্ট বের হয়ে যাবে 288 টাকা। আশা রাখি এই সহজ অঙ্কটা তুমি খুব সহজেই বুঝতে পারছো, ঠিক আছে। এখানে ইপিএস এবং ডিভিডেন্ড পে আউট রেশিও রয়েছে, এর জন্য এই অঙ্কটা ইম্পর্টেন্ট, তোমরা একটু নোট করে রেখো, এই অঙ্কটা একটু ভালো করে পড়ো। এরপরে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে 2018 সালে যে ম্যাথটা এসেছিল সেই ম্যাথটা একটু দেখব। কি বলা আছে দেখো, এ কোম্পানি শেয়ার ইজ কারেন্টলি সেলিং at টাকা 100 পার শেয়ার, ঠিক আছে, অর্থাৎ এটা শেয়ারের ভ্যালু, এটা কত, এই শেয়ারের ভ্যালু 100 টাকা, ঠিক আছে, কারেন্টলি সেল করতেছে 100 টাকা। ইট ইজ এক্সপেক্টেড দ্যাট এ ডিভিডেন্ড অফ টাকা 6 পার শেয়ার, তাহলে ডিভিডেন্ড দেওয়া আছে 6 টাকা পার শেয়ার। তাহলে খেয়াল রাখবা, প্রশ্নটা পড়ে কিন্তু একটু বুঝতে হবে, কিছু জিনিস একটু বাংলায় তর্জমা করা শিখতে হবে। আর এটা কিভাবে শিখবা, তোমার হলো ইংলিশ প্র্যাকটিস করতে করতে শিখবা। আর ইংলিশ প্র্যাকটিস কিভাবে করবা, ইংলিশ দেখে ভয় না পাওয়াটাই হলো তোমার ইংলিশ প্র্যাকটিসের মূল কারণ, ঠিক আছে। তাইলে ইংলিশ দেখেই তুমি প্রথমে ভয় পাবা না, ইংলিশ দেখে তোমাকে প্রথমে পড়া স্টার্ট করতে হবে, তাইলে তুমি শিখতে পারবা। আর যদি প্রথমেই ভয় পেয়ে যাও, এ থেকে দূরে সরে যাও, তাহলে তুমি এর স্বাদ বুঝতে পারবে না। তাহলে এখানে বুঝতে হবে যে কোম্পানি কারেন্টলি সেলিং করতেছে 100 টাকা করে, তাহলে তার এটার বিক্রয় মূল্য 100 টাকা, বর্তমান মূল্য 100 টাকা। আর ইট ইজ এক্সপেক্টেড দ্যাট এ ডিভিডেন্ড অফ টাকা 6 পার শেয়ার, অর্থাৎ এটার ডিভিডেন্ড রয়েছে 6 টাকা পার শেয়ার, অ্যান্ড এ প্রাইস অফ টাকা 104 উইল বি অবটেইনড অ্যাট দ্য এন্ড অফ 1 ইয়ার, অর্থাৎ 1 বছর পরে, 1 বছর শেষে এটার মূল্য দাঁড়াবে কত, 104 টাকা, অর্থাৎ এখন 100 টাকা বিক্রি করা হয়েছে, বাট এটার মূল্য বছর শেষে 104 টাকা দাঁড়াবে। এই কথাটা বলেছে। শুড দ্য শেয়ার বি পারচেজ, এই শেয়ারটা কি এখন পারচেজ করা উচিত। তাহলে আমাদেরকে কি করতে হবে, যে এই যে 100 টাকার বর্তমান মূল্য, ফিউচার ভ্যালু 104 টাকা রয়েছে, এখন এইটাকে যদি আমি এই 104 টাকাতে 104 টাকার জিনিস 1 বছর পরে হবে, এটাকে আমার যদি 100 টাকা দিয়ে এখন কিনি, তাহলে এটা কি আমার জন্য প্রফিটেবল হবে বা এটা আমার সুইটেবল হবে, তাহলে এটা আমার বের করতে হবে। তাহলে এখানে দেখো, আমরা যদি প্রেজেন্ট ভ্যালু অফ শেয়ার বের করি, তাহলে কিন্তু এটা কিন্তু শেয়ারের বিক্রয় মূল্য, শেয়ারের বিক্রয় মূল্য আর প্রেজেন্ট ভ্যালু অফ শেয়ার কিন্তু এক কথা নয়।
তাহলে প্রেজেন্ট ভ্যালু অফ শেয়ার বের করতে হলে আমার D1 ডিভাইডেড KE মাইনাস G হবে, এই সূত্রটা লাগবে। এখানে আমরা D0 পেয়েছি, ঠিক আছে, D0 পেয়েছি কত, 6 টাকা। এখানে গ্রোথ রেট পাইনি, কোথাও পাইনি, গ্রোথ রেট পাই নাই। তাইলে গ্রোথ রেট না পাইলে তাইলে আমার D1ও হবে কি 6 টাকা। ওকে, তাহলে এখানে আমরা জির মানটা না বসাইলে পারতাম, D0 ডিভাইডেড KE বসাইতে পারতাম। এটা আমরা জি না বসাইলেও হতো, এখানে আমাদের এই সূত্রটা না অ্যাপ্লাই করলেও চলতো। এটা D0 দিয়ে আমরা করতে পারতাম, হ্যাঁ, এটা D0 দিয়ে করতে পারতাম। ওকে, তাহলে আমরা গ্রোথ রেট পাইলাম, তো D1 আমার দরকার নাই। এখন কস্ট অফ ইকুইটি তো লাগবে, আমাকে KE এর মান লাগবে। তাহলে KE এর মান কিভাবে বের করব? এখানে একটা জিনিস রয়েছে, কস্ট অফ ইকুইটি আবার বের করতে গেলে D1 ইন্টু P1 মাইনাস P0 ডিভাইডেড P0 লাগবে। হ্যাঁ, D1 কত, এই যে যেহেতু গ্রোথ রেট 0, তার মানে D1ও 6 টাকা হবে, D2 6 টাকা হবে, তাহলে 6 বসাই দিলাম। হ্যাঁ, আর P1 হলো বছর শেষে যে মূল্যটা দাঁড়ায়, বিক্রয় মূল্য দাঁড়ায়, সেটি হলো P1, আর P0 হলো বর্তমানে যে বিক্রয় মূল্য রয়েছে সেটা 100 টাকা, ঠিক আছে, আর 104 টাকা হলো P1। তাহলে এটা ক্যালকুলেশন করলে এটা দাঁড়ায় হলো 0.10, তার মানে কস্ট অফ ইকুইটির মান 0.10। এবার D0 6 আর একে 0.10 দ্বারা ভাগ করলে 60 টাকা হয়। তাহলে এই 60 টাকার জিনিস কি 100 টাকাতে কেনা উচিত হবে না? তাহলে কমেন্ট কি হবে? সিন্স দ্য ইন্টেন্সিভ ভ্যালু ইজ লোয়েস্ট দ্যান মার্কেট প্রাইস, সো দ্য উই শুড বি পারচেজ দিস শেয়ার। অর্থাৎ এটার ইন্টেন্সিভ ভ্যালু কত, প্রেজেন্ট ভ্যালু অফ কত হলো 60 টাকা, তাহলে এটাকে আমরা 100 টাকাতে কিনবো। হ্যাঁ, ইন্টেন্সিভ ভ্যালু 60 টাকা, লোয়েস্ট দ্যান দি মার্কেট প্রাইস, সো উই শুড বি পারচেজ এট দি শেয়ার। তাহলে এই শেয়ারটা আমরা এই 60 টাকায় কিনতে পারবো, তাহলে পারচেজ করতে পারবো, ঠিক আছে, এটা হয়ে যাবে অ্যান্সার। আচ্ছা, এরপরে আরেকটি অঙ্ক দেখবো, একটু ডিফারেন্স টাইপের। ফাইন্যান্সের অঙ্কগুলো সবসময় একটু ডিফারেন্স হয়, তো একটু দেখি কি বলা আছে। এটা 2009 সালে ফাইন্যান্স ডিপার্টমেন্টে ছিল, দেখো কি বলা আছে। তাওশিন মোটর ইজ কারেন্টলি সেলিং ফর টাকা 100 পার শেয়ার। তাহলে এটার ওই যে P0 এর মান হলো কত, 100, অ্যান্ড পেজ টাকা 5 অ্যাজ ডিভিডেন্ড, অর্থাৎ ডির মান হলো 5 টাকা, ডিভিডেন্ড 5 টাকা। ইনভেস্টর রিকোয়ার 15% রিটার্ন অন দিস স্টক। তাহলে KE কস্ট অফ ইকুইটি দেওয়া আছে 15%। হোয়াট ইজ দ্য এক্সপেক্টেড গ্রোথ রেট অফ ডিভিডেন্ড? তাহলে এখানে জির মান বের করতে বলছে, গ্রোথ রেট বের করতে বলছে। তাহলে ওই একই সূত্র ইউজ করব। আমরা কি করব, D0 সমান কারেন্ট ডিভিডেন্ড 5 টাকা, গ্রোথ রেট কত এটা জানা নাই, আর D1 এর মান D0 ইন্টু 1 প্লাস জি। তাহলে 5 টাকা 1 প্লাস জি, জির মান নাই। কস্ট অফ ইকুইটি দেওয়া আছে 15%, তাহলে P0 দেওয়া আছে 100%। তাহলে প্রেজেন্ট ভ্যালু অফ শেয়ার, প্রেজেন্ট ভ্যালু অফ শেয়ার কত, আমাদের 100 টাকা দেওয়া আছে, D1 এর মান দেওয়া আছে 5 ইন্টু 1 প্লাস জি, আর ডিভাইডেড KE মাইনাস জি এর মান দেওয়া আছে 0.15 মাইনাস জি। তাহলে এখন আমাদের কি করতে হবে, যেটা আর গুণন করতে হবে 100, আর 0.15 মাইনাস জি এটা গুণ করতে হবে। তাহলে 0.15 এর সাথে 100 গুণন করলে 15 হবে, আর জির সাথে 100 গুণন করলে 100 জি হবে, ঠিক আছে। এখন আর এটা তো কি থাকলো, এই যে 5 1 এর সাথে গুণ করে 5 হবে, আর জি এর সাথে গুণ করলে 5g হবে, ঠিক আছে। তাহলে এখন আমাদের এই যে সংখ্যাগুলো এই পাশে নিয়ে আসবো, আর জি গুলো এই পাশে নিয়ে আসবো। তাহলে এই পাশে 5g আছে, আর এই পাশে 100g আছে, 100g এর আগে মাইনাস আছে, এই পাশে আসলে প্লাস হবে, তাহলে প্লাস 100g, ঠিক আছে। আর এই পাশে 15 রয়েছে, এই পাশে 5 রয়েছে, 5 এর আগে প্লাস আছে, তার মানে এটা মাইনাস হবে। তাহলে এখানে দেখো 105g সমান 10। এখন জির মান কত হবে, এই পাশে যেহেতু 105 গুণন প্রশ্ন রয়েছে, এই পাশে আসলে ভাগ হয়ে যাবে। তাহলে 10কে 105 দিয়ে ভাগ করলে 0.0952 হবে, এটাকে 100 দিয়ে গুণ করলে 9.52% হবে। তাহলে এইভাবে আমরা জির মান বের করে নিতে পারবো। তো এই ছিল আজকের ক্লাসের আলোচনা বিষয়। আমরা বেশ কয়েকটা ম্যাথ শিখলাম। তো আশা রাখি তোমরা এই ম্যাথগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, আর পরবর্তী ক্লাসে আমার ম্যাথগুলো আবারও ফলো করবে। আমার মনে হয় নেক্সট ক্লাসটা শেষ করলে এই চ্যাপ্টারের সকল মনে হয় না কোনো প্রশ্ন থাকবে আর
বা তোমাদের এই চ্যাপ্টারটা শেষ করার জন্য যে প্রিপারেশন নেওয়া দরকার সেটাও আর নিতে হবে না ইনশাআল্লাহ। নেক্সট ক্লাস আশা রাখি সবাই নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা করবে। নেক্সট ক্লাসে আমরা ম্যাথগুলো বিস্তারিতভাবে দেখাই দেব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।